নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা নিয়ে চলে এসেছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স এর জন্য গুরুত্বপূর্ণ জিএসের প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। এছাড়াও আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এবং সমস্ত যে চাকরির পরীক্ষাগুলি রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। আমি তোমাদের প্রশ্ন ও উত্তরগুলো বলবো এবং তার সঙ্গে কিন্তু কিছু নোটও বলে দেবো, সেগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখো। এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাই আর দেরি না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যরা সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য কিন্তু 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান সি, তামা। ঋগ বৈদিক যুগে আর্যরা সর্বপ্রথম তামা ধাতুর ব্যবহার শিখেছিল। তামা বা ব্রোঞ্জ ধাতু ব্যবহার শুরু করেছিল, যা ঋগ্বেদে আয়স নামে পরিচিত ছিল। ঋগ্বেদে কিন্তু এই তামাটা কিন্তু আয়স নামে পরিচিত ছিল এবং পরবর্তী বৈদিক যুগে তারা লোহার ব্যবহার শিখেছিল, যাকে শ্যাম আয়স বা কৃষ্ণ আয়স বলা হতো। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিম্বিসার। মগধের মগধের শাসক বিম্বিসার কিন্তু সেনিয়া নামে পরিচিত ছিল। তিনি কিন্তু হর্যঙ্ক রাজবংশের প্রথম সম্রাট রাজা ভক্তিয়ারের পুত্র ছিলেন। রাজা ভক্তিয়ারের পুত্র কিন্তু ছিলেন এবং হর্যঙ্ক বংশের রাজা ছিলেন তিনি। বিম্বিসার প্রথমে পূর্বের সাথে অঙ্গকে সংযুক্ত করেছিল। রাজা বিম্বিসারের উত্তরসূরি ছিলেন কিন্তু অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রাখা রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মথুরা। কনিষ্কের দ্বিতীয় রাজধানী কিন্তু ছিল মথুরা। তাহলে কনিষ্কের প্রথম রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী কিন্তু ছিল পুরুষপুর, বর্তমানে কিন্তু সেটি পেশোয়ার, পাকিস্তানে অবস্থিত। উত্তর ভারতের শাসনের সুবিধার জন্য তিনি মথুরাতে দ্বিতীয় রাজধানী হিসাবে ব্যবহার করতেন। কনিষ্কের সাম্রাজ্য কিন্তু গান্ধার থেকে মথুরা পর্যন্ত বিস্তৃত ছিল। এই গান্ধার থেকে কিন্তু মথুরা পর্যন্ত কনিষ্কের রাজত্ব কিন্তু বিস্তার ছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তরটা কিন্তু এখানে হয়ে যাবে অপশান বি, 112। ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। সংবিধানের সরাসরি বাজেট শব্দটি কিন্তু উল্লেখ নেই, একে বার্ষিক আর্থিক বিবরণী বলা হয়েছে। প্রতি অর্থ বছরে কিন্তু সংসদের উভয় কক্ষে কিন্তু এই বাজেট কিন্তু পেশ করা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনসভায় উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের উল্লেখ আছে? এখানে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে অপশান এ, 108। ভারতীয় সংবিধানের 108 নম্বর ধারায় আইনসভায় উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের উল্লেখ আছে। সংসদের এই যুগ্ম অধিবেশনটা কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে। সংসদের যৌথ অধিবেশন ডাকেন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু এর আহ্বান করেন এবং এটি সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার, বা তার অনুপস্থিতিতে লোকসভার সহ অধ্যক্ষ, এবং সহ অধ্যক্ষর অনুপস্থিতিতে কিন্তু রাজ্যসভার উপসভাপতি কিন্তু এটাই সভাপতিত্ব করে থাকেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, আদি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশান এ, পাঞ্জাব। আদি নামক ঝড় পাঞ্জাব রাজ্যে কিন্তু ঘটে। গ্রীষ্মকালে মে এবং মে এবং জুন মে এবং জুন
বিকেলে বা সন্ধ্যার দিকে কিন্তু এই আদিনামিক ঝড়টা কিন্তু পাঞ্জাবে লক্ষ্য করা যায় বা ঘটে। এটি শুষ্ক স্থানীয় ধূলিঝড় যা তীব্র বাতাসের সাথে প্রচুর ধূলিকণা নিয়ে আসে এবং এর ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোঙ্কণ রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কিন্তু সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি, মুম্বাই। কোঙ্কণ রেলপথের সদর দপ্তর কিন্তু মুম্বাইয়ে অবস্থিত। ভারতের মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ের সিভিডি বেলাপুরে অবস্থিত কিন্তু এই কোঙ্কণ রেলপথের সদর দপ্তর। এটি মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকের সংযোগকারী রেলপথের প্রশাসনিক কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সমুদ্র উপকূলে অবস্থিত ভারতের একমাত্র ইস্পাত কেন্দ্র কোনটি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান এ, বিশাখাপত্তনম। সমুদ্র উপকূলে অবস্থিত ভারতের একমাত্র ইস্পাত কেন্দ্র কিন্তু বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ইস্পাত কারখানা রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের দ্বারা কিন্তু পরিচালিত হয়। এই কারখানাটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, যা কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য পরিবহনের জন্য অত্যন্ত সুবিধাজনক। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন মামলায় সর্বোচ্চ আদালতে এই মর্মে রায় দান করে যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারে না? এই প্রশ্নটা কিন্তু বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমি কিন্তু তারপর তোমাদের বলে দেবো উত্তরটা। এখানে 9 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা সর্বোচ্চ আদালতে এই মর্মে রায় দান করেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারে না। এবং এই কেশবানন্দ ভারতী মামলাটা কিন্তু হয়েছিল 1973 সালে। 1973 সালে কিন্তু হয়েছিল এবং এটি কিন্তু কেরালা, কেশবানন্দ ভারতীটা কিন্তু ভার্সেস কেরালা স্টেটের কিন্তু এই মামলা ঘটেছিল। মামলার ঐতিহাসিক রায়দান করে যে সংবিধানের কিন্তু 368 কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবে 368 এই যে ধারা 360 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারলেও এর মূল কাঠামো পরিবর্তন বা ধ্বংস করতে পারবে না। 13 জন বিচারপতি, এর মধ্যে কিন্তু 13 জন বিচারপতি ছিল। 13 জন বিচারপতি বেঞ্চের রায় ভারতের সংবিধানের আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়, যা বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করেছে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়সসীমা 21 থেকে কমিয়ে 19 বছর করা হয়? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড লিটন। লর্ড লিটন ভাইসরয়ের আমলে সিভিল সার্ভিস পরীক্ষার্থীর বয়সসীমা 21 থেকে কমিয়ে 19 বছর করা হয় এবং এটি কিন্তু করা হয়েছিল 1876 এবং 77 সালে কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষার সর্বোচ্চ বয়সসীমা 21 থেকে কমিয়ে 19 বছর করা হয়েছিল। ভারতীয়দের এই পরীক্ষায় অংশগ্রহণে নিরুৎসাহিত করার জন্য, যাতে উৎসাহ না পায় তার জন্য কিন্তু বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আজকে এই 10টি প্রশ্ন আমি রেখেছি এবং এই প্রশ্নের সঙ্গে কিন্তু আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের জানিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে উপকৃত হবে এবং তোমাদের আপকামিং পরীক্ষায় এগুলো কাজে লাগবে। তাই সবাই কিন্তু আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে। বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এবং আজকের যে থাম্বনেলে যে তোমাদের প্রশ্নটা ছিল কোন বংশের রাজত্বকালে ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন হয়, তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।